অরিন্দম স্যার বলছেন? হ্যাঁ, অরিন্দম বাবু বলছিলেন। নমস্কার। নমস্কার স্যার, বলছি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেন, রীতিমতো একটা সাড়া পড়ে গেছে। সবাই বলছেন অরবিন্দ কেজরিওয়ালকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমাদের বাংলায় এত দুর্নীতি থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এখনো পর্যন্ত সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সবাই বলছেন বাংলায় কবে হবে সেটাই দেখতে চাইছে, কি বলবেন স্যার? দেখুন, অরবিন্দ কেজরিওয়াল শুধু নয়, তার উপমুখ্যমন্ত্রী সহ আরো অনেকে, দুজনেই তো তিহার জেলে রয়েছে। এবং যে অ্যারেস্টটা হয়েছে সেটা কিন্তু আমরা যারা পুলিশে চাকরি করে আমরা জানি যে এটা হওয়ারই ছিল। কারণ আপনি জানেন যে পিএমএলএ অ্যাক্ট যেটা আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এটার সাথে ইন্ডিয়ান পেনাল কোডের হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। এটা 2002 সালে জেনারেটেড হয়েছিল। এবং যে সেকশনগুলো রয়েছে মারাত্মক, এবং এই একটি মাত্র তো আছে পিএমএল এ যেখানে ওথ নিতে হয়। আপনি জানেন যে ওখানে ওথ নিতে হয়। অরবিন্দ কেজরিওয়ালকে যে সমনগুলো পাঠানো হচ্ছিল, দেখবেন ইডি কত বুদ্ধিমানে কাজ করেছে। ওরা কিন্তু কোর্ট থেকেও একটা অপটেন করেছিল, উনি হাজিরও হয়েছিলেন, কিন্তু আবগারি দপ্তরে যে তথ্য সূত্রগুলো পাওয়া গেছে সেখান থেকে কিন্তু উনি আর বেরোতে পারেনি। এবং আগামী দিনে আপনি দেখবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, এটা আগামী দিনে দেখুন, হাইকোর্ট আছে, ডিভিশন বেঞ্চ আছে, রোজ হ্যাঁ, অ্যাভিনিউ আছে, আজকেই অনেক তো কিছু ওনারা আছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, আমাদের কাছে যা খবর আছে আজকে রাতেই। দেখুন, সুপ্রিম কোর্ট কি বলবে না বলবে সেটা তো আমি সেখানে কিছু বলতে পারি না। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন যে ওখান থেকে উনি কিন্তু এত সহজে কিন্তু রিলিজ হবে বলে আমার মনে হয় না, যা সিনারিওটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। এবার আপনার মেইন প্রসঙ্গে আসছি। ওয়েস্ট বেঙ্গলে যে জায়গায় আছে, রাস্তাঘাট সমস্ত জায়গায় যদি আপনি শোনেন, শুধু তাই নয়, যারা তরকারি বিক্রি করে, যারা অটো চালায়, সমস্ত জায়গায় যদি আপনি ঘোরেন, যারা ভ্যান্ডারে যাতায়াত করে, আপনি দেখবেন এই প্রশ্নটা কিন্তু ঠিক তাই, যে আজকে ওয়েস্ট বেঙ্গলে যখন এত দুর্নীতি হচ্ছে সর্বস্তরে, ভোটে মৃত্যু, বোমে মৃত্যু, গুলিতে মৃত্যু, আবার এখানে ইলিগাল যেখানে আছে কনস্ট্রাকশন সেখানে মানুষের মৃত্যু, তাহলে মানুষ যাবেটা কোথায়? মানুষ আজকে দেখতে পাচ্ছে যে জলে কুমির, ডাঙায় হচ্ছে বাঘ, সিংহ, আর গাছে হচ্ছে গোখরো সাপ, তাহলে বসত বাড়ি করে মানুষ যাবেটা কোথায়? এই ক্ষেত্রে যেভাবে নাকি আজকে পিএমএল অ্যাক্ট বলুন, আজকে ইডি বলুন, সিবিআই বলুন, যে তথ্যগুলো সংগ্রহ করেছে, এই তথ্যগুলো যেহেতু অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট চলছে এবং এটা নিয়ে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট চলছে, এটা সাধারণ মানুষের প্রশ্ন যে তাহলে আর বাকি কারা কারা অ্যারেস্ট হবে। তা এখন সেই ক্ষেত্রে বিচারক যারা, ইডি যারা তদন্ত করছে তারাই জানে। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে ইডি যেটা নাকি আজকে পিএমএলএ অ্যাক্ট যেটা হয়েছে, আপনি হরিয়ানা মুখ্যমন্ত্রীকে দেখুন, 74 বছর বয়স বেরিয়ে এসেছিল, বলেছে না, সুপ্রিম কোর্ট বলেছে না, তাকে 10 বছর খাটতে হবে। আচ্ছা দেখুন, জয়ললিতা অ্যারেস্ট হয়ে গেল, লালু প্রসাদের জীবন শেষ হয়ে গেল। ভারতের মুক্ত সূর্যের যিনি ছিলেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনিও কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন। অতএব আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে আপনি যদি আমাকে এটা জিজ্ঞাসা করেন, আমি একটা প্রশ্নই বলবো, একই আইন সাধারণ মানুষের জন্য কিন্তু সোজা লক আপ হয়ে যাচ্ছে। আর সেই একই আইন যদি বিত্তশালী রাজনৈতিক নেতৃবৃন্দ থাকে, তাহলে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থাকে আরো আমূল পরিবর্তন করা দরকার বলে আমার মনে হয়। একটা কথা আমি বলছি, যে এই যে ধরুন বাংলায় কেন হচ্ছে না, সবাই এই প্রশ্ন তুলছে একটা জিনিস। আর একটা জিনিস সবাই বলছেন এই অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের আগে তুলে নেওয়া হলো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যে, রাজনৈতিক এইটা প্রতিহিংসা। কারণ এইটা এখন ভোটের সময় রাজনীতি করার জন্য এই কাজ করা হয়েছে। আপনি কি এর মধ্যে রাজনীতি দেখতে পাচ্ছেন? না, আমি একদম দেখতে পাচ্ছি না। দেখুন, সিএএ নিয়ে একমাত্র ওই মুখ্যমন্ত্রী, যেটা ইন্ডিয়া বলে একটা জোট সংঘ হয়েছিল, একমাত্র মিস্টার অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সপক্ষে বক্তব্যটা রেখেছিল এবং খুব জোরালো বক্তব্য রেখেছিল যে হ্যাঁ, এটা প্রয়োজন আছে। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে ভারতে অনুপ্রবেশের মাধ্যমে যে আজকে একটা সিরিয়াস কনস্পিরেসি চলছে, সেটা কিন্তু উনি রিয়েলাইজ করে, এটা কিন্তু তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে সিএএ এর পক্ষে কিন্তু বলেছিলেন। আমরাও কিন্তু অবাক হয়ে গেছিলাম যে এই সময় বলছে কেন। কিন্তু দেখুন, আইন এমন জিনিস, এই ক্ষেত্রে আমি বলবো দিল্লি পুলিশ যে অ্যাকশনটা নিয়েছে, ওখানে 144 নানা রকম আছে, কিন্তু তারা যে কাজটা করেছে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং আমার মনে হয় যে এইভাবে কিন্তু যারা সত্যি দুর্নীতিগ্রস্ত হয়, তাদের যদি এটা সাবস্টেন্সিয়েট করে, তাহলে কিন্তু তাদের এগেনস্টে কিন্তু সেম
অ্যাকশন নেওয়া প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস স্যার, এই যে দিল্লিতে আমরা যে ঘটনা দেখলাম, খোদ মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, সেখানে সেইভাবে বিশৃঙ্খলা আমরা দেখিনি, কিন্তু আপনার খুব মনে থাকবে সম্প্রতি 4 মন্ত্রীকে নিজাম প্যালেসে যখন নিয়ে আসা হয়েছিল শুধু মানে জিজ্ঞাসাবাদের জন্য, তখন কিন্তু দেখেছিলেন আপনি কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বাংলায়। দেখুন, এটা আপনিও জানেন, আমি আপনাকে একথা বলতে পারি যে এই যে এডুকেশনাল প্রোগ্রামগুলো করছে তাতে কিন্তু এই যে অ্যাটলিস্ট 21% যারা এখন জেলে আছে তাদের সর্বনাশ হয়ে গেছে। কেন সর্বনাশ হয়ে গেছে? পার্থবাবু বলুন, মানিক ভট্টাচার্য বলুন, অনুব্রত বাবু বলুন, যাদেরই বলুন, আপনি দেখবেন তারা যে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং তাদের মধ্যে যে শাসক গোষ্ঠীর অনুপ্রেরণা রয়েছে, প্রাণ ভরা আশীর্বাদ রয়েছে, এটাতে কিন্তু ওদের সর্বনাশ হয়ে গেছে। কারণ আপনি জানেন 90 ডেজ পরে, যেমন পিএমএল অ্যাক্টে হচ্ছে গিয়ে 60 ডেজের মধ্যে আপনাকে চার্জশিট দিতে হবে। দেখবেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে 59 ডেজে চার্জশিট দিয়ে দিয়েছে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে কাস্টোডি ট্রায়াল, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কাস্টোডি ট্রায়াল ইমিডিয়েট স্টার্ট করতে হবে। দেখুন, এখনো কিন্তু পার্থবাবুর কাস্টোডি ট্রায়াল স্টার্ট হয়নি, এগুলো সাবজুডিস রয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে রিলিজ যদি হয় আফটার 90 ডেজ কিন্তু রিলিজ হয়ে যেতে পারে। কিন্তু যা তথ্য পাওয়া গেছে, বিচারকের কাছে যখন নাকি বেলের জন্য যাচ্ছে, উনি নিজেও বোধহয় ওনার চেয়ারটা কেঁপে যাচ্ছে যে এত ভয়ঙ্কর সমস্ত তথ্য। আর আপনি এটা জানেন 161, 164 যে স্টেটমেন্টগুলো, এগুলো কোনো ভ্যালু নেই। ইভেন রাজসাক্ষ্য যেটা, সেটারও ভ্যালু নেই। কেন বলুন তো? কারণটা, অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল এরা কিন্তু সুইচ ওভার করতে পারে যে না, আমি ভুল বলেছি, আমাকে পুলিশ ভয় দেখানো। কিন্তু তথ্যসূত্র কি, সেটা এভিডেন্সিয়াল ভ্যালু কি কি আছে, সিডিআর, কল ডিটেলস রিপোর্ট যেটা আপনি বলেন সেটা, যেমন হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আপনি কনক্লুসিভ এভিডেন্স, করোবোরেটিভ এভিডেন্স। হোয়াট ইজ করোবোরেটিভ এভিডেন্স? করোবোরেটিভ এভিডেন্স হচ্ছে যে এই যে আমরা মোবাইল ইউজ করি, চ্যাটিং করি, কল ডিটেলস রিপোর্ট ইউজ করি, ভয়েস কল ইউজ করি, দিস ইজ নাথিং বাট দ্য করোবোরেটিভ এভিডেন্স। এই করোবোরেটিভ এভিডেন্স এবং টাওয়ার লোকেশন, আপনি এটাও জেনে রাখবেন, টাওয়ার লোকেশন যেমন কেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আপনার ক্লিয়ার হয়ে যাবে। শেখ শাহজাহান 5 তারিখে যখন ইডি ফোন করলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, 28খানা কল। দেখুন, 28খানা কল এবার অ্যারেস্টে পড়ে কিন্তু প্রমাণিত হয়ে গেছে যে এই 28টা কল যখন করে ইনসাইড অফ হিজ হাউস করেছে, এবং কাদের কাদের করেছে, এই যে প্রধান সহ যে আরো বাকি যে 8 জনকে, টোটাল 7 জন অ্যারেস্ট হলো। এই যে অ্যারেস্ট গুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনি দেখবেন চেঁচামেচি করার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই ম্যাডাম। কারণ এখান থেকে যে তথ্য সূত্রগুলো পাওয়া গেছে, টাওয়ার লোকেশন গুলো পাওয়া গেছে, এখান থেকে কিন্তু বেরিয়ে আসা কোনো কিন্তু রাস্তা অরবিন্দ নেই। কেজরিওয়াল বলছেন স্যার, অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে আমি জেলে থেকে প্রশাসন চালাবো, তিনি সেরকমই হুমকি দিয়েছেন, সেরকমই কথা বলছেন। এটা তো এখন এখন দেখুন, এগুলো এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। আমি আপনাকে বলি, আমি দিল্লিতে আমাকে তো যেতে হয়, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামে আমি যেতে হয়, আমাকে মাঝে মাঝে যেতে হয়। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু অনেক ভালো কাজ করেছে। আবার খারাপ কাজ কি করেছে? এই যে মদের ব্যাপারটা করেছে, এই যে ইয়ং ছেলেগুলোকে যে সর্বনাশ করে দিয়েছে, এবং একটা, আমি যতটা শুনেছি, ও একটা বোকামির কাজ করেছে। যেই বোকামির কাজটা হচ্ছে কি, তার যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সই বলুন, যাই বলুন, এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে, যেটা আমি পেপারে পড়লাম, টিভিতে দেখলাম, আর দিল্লিতে অনেকের সাথে আমি কথা বলেছি, যে এইখানে এই যে অল আর লিঙ্ক লাইক স্পাইডার্স নেট। কে কে? এই যে উপপ্রধান, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাদ বাকি, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর একজন মেয়েকে না কবিতা বলে কাকু অ্যারেস্ট করেছে। অল আর লিঙ্ক লাইক স্পাইডার্স নেট, মানে কি, মাকড়সার জালের মতো জড়িয়ে গেছে। এখান থেকে বেরোবে কি করে? তাহলে তো এখন সুপ্রিম কোর্ট থেকে তো ইজিলি আজকে ওই সিসোনিয়াকে তো বের করতে পারতো। কেন? পত্রপাঠ বিদায় করে দিচ্ছে। কারণ দিস ইজ এভিডেন্স। এই হ্যাঁ এভিডেন্সটা স্যার, হচ্ছে একদমই আমি বলছি, যদি ধরুন কিছু নাই হয়ে থাকে, কিছু নাই ঘটে থাকে, তাহলে সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, এই যে কোর্টগুলো যেগুলো বিচারালয়, সেগুলো তো কারো দ্বারা প্রভাবিত নয়, তাহলে সেখান থেকে তো ওনারা জামিন করিয়ে আনতে পারেন, এনে তারপরে বলতে পারেন যে হ্যাঁ নির্দোষ, তাই না স্যার? একদম, আমি তো সেটাই আপনাকে বলছি। এই যে অনেকে চেঁচামেচি করছে, দেখুন আজকে অনেকে চেঁচামেচি হ্যাঁ, করছে, অনেকে আমাদের। কুণাল ঘোষ বলেছেন যে বিজেপি ভুল করেছে, বিজেপি রাজনীতির জন্য এরকম করছে। আমি একটা কথা বলবো আপনাকে, আপনি যার নামটা বললেন না, প্লিজ, এরা তো রাজনৈতিক নেতৃবৃন্দ। আপনি আমাকে গ্যারান্টি দিন তো, কোনোদিনও এই এই পার্টি থেকে অন্য পার্টিতে যাবে না, আপনি এই গ্যারান্টিটা দিন, তাহলে আমি আপনাকে উত্তর দেবো।
এই সমস্ত কথা স্যার আমার শাসক কাছে দল অন্তত তো, ফেলুন। স্যার শাসক দল প্রধান মুখপাত্র করে এদেরকে রেখে দিয়েছে, মানে ইনাদের বক্তব্যই শাসক দলের বক্তব্য, যে কারণে মিডিয়াকে ব্যবহার করতে হয়। ব্যক্তি হিসেবে কুণাল ঘোষকে ব্যবহার করছি না। না না, সেটা আমিও জানি যে আপনারা যেগুলো দেন, যে কমেন্টস গুলো সাধারণ মানুষ দেয়, ফেসবুক বলুন বিভিন্ন জায়গায় বলুন, আমার মনে হচ্ছে মানুষ যত গালিগালাজ দেয় না তত বোধহয় এদের পদোন্নতি ঘটে। মানে আমি ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, আমি যে সিনারিওটা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে, দেখুন অন্যান্য রাজ্য কিন্তু আছে, অন্যান্য ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখেছি অন অ্যাকাউন্ট অফ অনলি মেডিকেল ব্যাপার। আপনি এখানে বলুন তো কোন জায়গাটা, আপনি যেখানে হাত দেন, যেখানে কয়লা বলুন, গরু বলুন, চাকরি বলুন, আপনি একটা কাজ করুন, আপনার না এবার চাকরির জন্য ওই হাটে বাজারে যে পটল আলু উচ্ছে পাওয়া যায় কিনতে, ওই রকম এখন চাকরিও কিন্তু আজকে কিনতে পাওয়া যায়। কিন্তু স্যার দশ আপনার জন তো যোগ্যতা, আমি বলছি বিল্ডিং এ, এই যে 5 তলা বিল্ডিং পড়ে 10 জন মারা গেল, তাদেরকেও তো কিনে নেওয়া হলো 5 লক্ষ টাকা করে, মানে এগুলো দেখুন, এগুলো তাদের আমি আমি দেহগুলো স্যার। আজকে হাইকোর্ট যা, মানে দেখুন দুটো জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে অবজারভেশন আর একটা হচ্ছে ডাইরেকশন। এই যে ডাইরেকশনটা দিচ্ছে আর অবজারভেশন দিচ্ছে, আপনি বলুন তো, আপনি তো আর জানি না বাংলার বাইরে যান কিনা, আচ্ছা বলুন তো, আপনাকে যেমন উড়িষ্যা আপনি যান, আপনি বিহারে যান, বিভিন্ন জায়গায় আপনি যান না, আমাদের কি মুখ দেখাবার জায়গা আছে? আপনি বলুন তো কি অপমানিত হতে হয় আমাদের। একটা ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, হাহাকার, পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার ঘুরে বেড়াচ্ছে। আজকে রাজনৈতিক নেতারা যে যারা নাকি চেঁচামেচি করছে না, যে পশ্চিমবাংলা খুব ভালো আইন শৃঙ্খলা রয়েছে, তাদের অনুগ্রহ করে আপনার এইটা থেকে বলুন যে তারা যেন সিকিউরিটি গার্ডটা ছেড়ে দিয়ে এলাকায় করে, তারা তাদের পরিবার তাদের আত্মীয় পরিজন সব সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি স্যার সাধারণ মানুষ। একরকম, স্যার আপনি একরকম কথা বলছেন, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, তিনি বলছেন কলকাতা, আমাকে বাইরে গেলেই লোকেরা বলে তোমারা কলকাতা মে তো সির্ফ রায় হতা হ্যায়, সির্ফ কোর্ট আর কোর্ট, কোর্ট আর কোর্ট, আর ইডি সিবিআই। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি, সাংবিধানিক স্বীকৃতি আছে উনি, আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে চাই না, তবে আমি আপনাকে এটাই বলবো যে আজকে ওয়েস্ট বেঙ্গলে আপনি বলুন না, গত 2023 সালে এপ্রিলে যে ইন্ডাস্ট্রি মেলাটা হলো, আপনি একটা দেখান তো, একটা দেখান যে কোথায় ইন্ডাস্ট্রিটা হয়েছে, অথচ সৌরভ দেখুন আপনি গাঙ্গুলি এসেছে, আপনি কি বলছেন? সৌরভ না আপনি গাঙ্গুলি। দেখুন না, এই তো এই আমি আপনাকে বলছি, দেখুন হ্যাঁ। আমাকে অনেকে ফোন করে, আমাকে অনেকে কাঁদে, আপনি আমাকে বলুন এই যে স্পেনে গেল সৌরভ গাঙ্গুলি একটা অ্যানাউন্সমেন্ট করলো, আপনি আমাকে বলুন তো অন রিটার্ন এখন পর্যন্ত কি এটার কনস্ট্রাকটিভ বইতে দাঁড় করিয়েছে? আচ্ছা, সৌরভ গাঙ্গুলি একজন খেলোয়াড়, বলবে একজন শিল্পপতি, সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করাচ্ছে, এটা হাস্যাস্পদ নয় কি? এটা মানুষ কি হাসছে না? এটা মানুষ কি জানতে পারছে না, বুঝতে পারছে না? আজকে এই যে ইয়ং ছেলে মেয়েগুলো, লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজকে পাস করছে, তাদের কোথায় আপনি বলুন, দে আর রানিং জাস্ট লাইক শিপ উইদাউট রাডার, তারা কোথায় ডেস্টিনেশন কেউ জানে না। এই জায়গাটা আমার খুব দুঃখ লাগে যে যারা পাস করেছে তারা দিনের পর দিন কান্না করছে, আর যারা ফেল করছে তারা আলু পটল যেমন বিক্রি করে ওই রকম বিক্রি কিনে নিচ্ছে চাকরিটা। এটা আমার, ইট ইজ শেমফুল, ইট ইজ ডিসগ্রেসফুল, ইট ইজ পেইনফুল ইন দ্য পার্ট অফ বেঙ্গল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।